আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, ইরানের ওপর কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করা হলে তার চরম জবাব দেওয়া হবে, যে জবাব হবে শত্রুর কল্পনারও বাইরে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধে খোররাম শহর মুক্ত করার বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে ইরানি এলিট ফোর্স এই বিবৃতি দিয়েছে। ইরাকের শাসক সাদ্দাম হোসেনের বাহিনী ওই এলাকাটি দখল করেছিল। বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অন্য বাহিনীগুলোর সাথে সমন্বয় করে বিপ্লবী গার্ড দেশ রক্ষায় কাজ করে যাচ্ছে, তবে তাদের আঙুল ট্রিগারেই রয়েছে। যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের দ্রুত জবাব দিতে তারা প্রস্তুত। আগ্রাসন চালাতে এলে এমন জবাব দেওয়া হবে যা শত্রুদের চিন্তারও বাইরে। শত্রুরা তখন আফসোস করতে থাকবে। বিপ্লবী গার্ডের বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়, আমাদের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও তার প্রক্সি ইহুদিবাদী সরকারের ক্ষমতার কৌশলগত সমীকরণ পাল্টে দেবে। এর আগে গত মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইরানের সাথে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। গত কিছুদিন ধরেই ইরানকে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েল। ইসরায়েলি বিমান বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে, এমন খবরও বের হয়েছে। যদিও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ইস্যুতে সংলাপ চলছে, তবে সেই সংলাপ নিয়ে কোনো পক্ষই আশাবাদী হতে পারছে না, কারণ ইরান বলছে তাদেরকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে চাপ দেওয়া হলে তারা তা মানবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩,৯০০ ছাড়িয়েছে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩,৯০১ জনে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১১ জন। ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১,২২,০৫৯ জনে। বিবৃতিতে আরও জানানো হয়, অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ১৯ মাস ধরে চলমান ইসরায়েলের হামলায় গাজায় ৫৩,৯০১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১,২২,৫৯৩ জন। এদিকে ইসরায়েলের নৃশংস হামলা ও খাবারের অভাবের কারণে গাজা সংঘাত নিষ্ঠুরতম পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ইসরায়েল গাজাবাসীদের দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের গুতেরেস বলেন, প্রায় ৮০ দিন ধরে প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজনীয় ত্রাণ গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে উপত্যকাটির বাসিন্দারা দুর্ভিক্ষের মুখে পড়েছেন। বন্যার মতো বিপুল তোড়ে এখন গাজায় ত্রাণ সরবরাহ প্রয়োজন, তবে যেই পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে তা ১ চামচ পানির মতো। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর অন্য দুই প্রতিবেশী চীন ও আফগানিস্তানের দিকে আরও বেশি করে ঝুঁকছে পাকিস্তান। চলতি সপ্তাহে নেওয়া কূটনৈতিক উদ্যোগ ইসলামাবাদ ও কাবুলের মধ্যে প্রায় ৪ বছর পর আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথ খুলে দিতে পারে। ২১ মে বেইজিংয়ে একটি ফোরামের অধীনে এক অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হয় চীন, পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। এই ফোরামের যাত্রা শুরু হয় ২০১৭ সালে এবং সর্বশেষ বৈঠক হয় ২০২৩ সালের মে মাসে। গত কিছুদিনে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হয়েছে তালেবানের, অন্যদিকে তারা ভারতের সাথে সম্পর্ক উন্নত করার আভাস দিয়েছে। এমন প্রেক্ষাপটে চীনের মধ্যস্থতায় পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক উন্নয়ন বিষয়ক আলোচনা হল। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর ভাষ্যমতে, এবারের বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে গত কয়েক বছরের উত্তেজনার পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ইচ্ছা প্রকাশ করেছে পাকিস্তান ও আফগানিস্তান উভয় পক্ষই। তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক জোরদারের স্পষ্ট ইচ্ছা প্রকাশ করেছে এবং নীতিগতভাবে যত দ্রুত সম্ভব রাষ্ট্রদূত বিনিময়ে সম্মত হয়েছে। চীন এই পদক্ষেপকে স্বাগত জানায় এবং আফগান পাক সম্পর্ক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতাধীন $৬২ বিলিয়ন মেগা প্রকল্প চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এখন আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারিত করা হবে। আলোচনা সম্পর্কে অবগত একজন পাকিস্তানি কূটনীতিক আল জাজিরাকে জানান, এই বৈঠকের গতি ধরে রেখে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ত্রিপক্ষীয় বৈঠকের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আমি ফলাফল নিয়ে যথেষ্ট আশাবাদী। এই বৈঠক ৩ দেশের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরির একটি চমৎকার প্রচেষ্টা ছিল। সৌদি আরবের আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে সিরিয়া ও লেবানন, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইখিয়েল লইতার। রক্ষণশীল মার্কিন সংবাদ মাধ্যম প্রেগার ইউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ইসরায়েলি রাষ্ট্রদূত লইতার মনে করেন, সৌদি আরবের আগে সিরিয়া ও লেবানন আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। তিনি বলেন, এখন আর কোনো কারণ নেই যে আমরা সিরিয়া লেবাননের সঙ্গে সমঝোতায় যাব না। তিনি আরো বলেন, আমরা সেখানকার দৃষ্টান্ত নাটকীয়ভাবে পরিবর্তন করেছে। সিরিয়া ও লেবাননের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস হওয়ার সম্ভাবনার বিষয়ে আমি খুবই আশাবাদী। এটি আসলে সৌদি আরবের আগেও হতে পারে। প্রেগার ইউ এর সিইও মারিসা স্ট্রিটকে লইতার বলেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার কথা বিবেচনা করছে, কারণ 2019 সালেও দেশটি এই চুক্তির খুব কাছাকাছি ছিল। যদি প্রেসিডেন্ট ট্রাম্প 2020 সালেও ক্ষমতায় থাকতেন, তবে আমরা সম্ভবত সেই লক্ষ্যে পৌঁছে যেতাম। তিনি আরও বলেন, গাজা যুদ্ধের কারণে সম্পর্ক স্বাভাবিকীকরণে জটিলতা থাকলেও ইসরায়েল ও সৌদি আরব এখনও সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে রয়েছে। লেবাননের সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, লেবাননের একটি ব্যর্থ রাষ্ট্রের অবস্থা থেকে বেরিয়ে এসে একটি সুশীল সমাজ হিসেবে নিজেদের পুনরায় প্রতিষ্ঠা করার সুযোগ রয়েছে। সিরিয়ার প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আরও দ্বিধা করা উচিত ছিল। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সিরিয়ার পদক্ষেপ দেখার জন্য অপেক্ষা করা উচিত। তিনি সিরিয়ার দ্রুজ ও আলভিদের মতো সংখ্যালঘুদের সুরক্ষার গুরুত্বের কথা বলেন। তিনি বলেন, আমরা জিহাদিদের আমাদের সীমান্তে থাকতে দিতে পারি না। 7 অক্টোবরের ঘটনা থেকে আমরা এটা শিখেছি। আমরা চাই আল শারা এমন একটি দিকে যান যেখানে আমরা দেখব তিনি জিহাদি গোষ্ঠীগুলোকে ভেঙে দিচ্ছেন, হামাস হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে নিষিদ্ধ করছেন এবং সংখ্যালঘুদের রক্ষা করছেন। আগামী 2025-26 অর্থবছরের জন্য তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সম্প্রতি ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি সহ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত করার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল শনিবার এই তথ্য জানিয়েছেন। এর আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল আগামী 2রা জুন বাজেট পেশ করা হবে। তবে গতকাল জানানো হয়েছে 2025-26 অর্থবছরের বাজেট 10 জুন পেশ করা হবে। এর কারণ হিসেবে মন্ত্রী বলেছেন, এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো চাপ নয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আসন্ন সফর ও ঈদুল আজহার ছুটির জন্য এটি পিছিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, ঈদ ও প্রধানমন্ত্রীর সফরের পর পার্লামেন্টারি বৈঠক সহজে করার জন্যই বাজেট পেছানো হয়েছে। আহসান ইকবাল জানান, সরকার জনগণের ওপর চাপ কমাতে চায়, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যয় বাড়ানো হবে। মন্ত্রী বলেন, জাতি হিসেবে আমাদের দায়িত্ব হল সশস্ত্র বাহিনীকে সব ধরনের সহায়তা দেওয়া, যাতে তারা দেশের সুরক্ষায় নিজেদের সক্ষমতা বাড়াতে পারে। তিনি ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে বলেন, এটা প্রমাণিত হয়েছে যে আমাদের একটি বিপজ্জনক প্রতিবেশী আছে, যারা রাতের আধারে আমাদের আক্রমণ করেছিল, কিন্তু আমরা তাদের যোগ্য জবাব দিয়েছি। তিনি আরও বলেন, যদি তারা আবার আক্রমণ করে, জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল পাকিস্তানের পানি নিরাপত্তা নিয়েও কথা বলেন। তিনি বলেন, তারা দ্রুতগতিতে ডায়ামার ওয়াসা ও মোহাম্মদাবাদ সহ অন্য প্রকল্পগুলো শেষ করতে চান। তিনি জানান, কৃষিক্ষেত্রে দ্বিতীয় সবুজ বিপ্লব ঘটাতে প্রধানমন্ত্রী 1000-এরও বেশি কৃষি প্রকৌশলীকে প্রশিক্ষণের জন্য চীনে পাঠানো হয়েছে। আগামী মাসে হতে যাওয়া পবিত্র হজে অংশ নিতে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছে গেছেন 8,20,000-এর বেশি মুসল্লি। সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত 8,20,685 জন এসে পৌঁছেছেন, যার মধ্যে 7,82,358 জন এসেছেন আকাশপথে, সীমান্ত ক্রসিং দিয়ে এসেছেন 35,478 জন, আর সাগর পথে এসেছেন 2,822 জন। গত বছর হজ করেছিলেন 18 লাখ মুসল্লি, যার মধ্যে
বিদেশি ছাড়াও সৌদির নাগরিক ও দেশটিতে বসবাস করা মানুষ ছিলেন। তবে গত বছর অনেকে অনুমতি না নিয়ে হজ করতে গিয়ে তীব্র দাবদাহের কবলে পড়েন। এতে প্রায় 1300 হাজির মর্মান্তিক মৃত্যু হয়েছিল। হজের জন্য মুসল্লিরা যেন দ্রুত আসতে ও যেতে পারেন সেজন্য 2018 সাল থেকে মক্কা রুট নামে একটি প্রোগ্রাম চালাচ্ছে সৌদি। ওই প্রোগ্রামের আওতায় রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক এবং আইভরি কোস্ট। এটির মাধ্যমে এসব দেশের মানুষ তাদের নিজ দেশে থাকা অবস্থায় হজের যাবার যাবতীয় কার্যক্রম সেরে নিতে পারছেন, যার মধ্যে বায়োমেট্রিক্স তথ্য সংগ্রহ, হজ ভিসা, পাসপোর্ট প্রসেসিং, লাগেজ ট্যাগিং সহ আরও অন্যান্য সেবা দেওয়া হয়। সৌদিতে যাওয়ার পর হজযাত্রীদের সরাসরি বাসে করে মক্কা ও মদিনায় তাদের নির্দিষ্ট থাকার স্থানে নিয়ে যাওয়া হয়। অপরদিকে তাদের লাগেজ সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এতে করে লাগেজ টানার জন্য আলাদা ভোগান্তি পোহাতে হয় না হাজিদের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।